হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমিনেন্স। তোমাদের আবার সায়েন্সের ক্লাস নিয়ে চলে এসেছি আজকে। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেরই কিন্তু ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আমরা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার অলরেডি স্টার্ট করেছি, মোশন। সেটার পার্ট 1 আগের সেশনে হয়ে গেছে, আজকে আমরা পার্ট 2 করব। তার আগে দেখে নাও আমাদের যে 5 মান্থের ক্র্যাশ কোর্স, এটা তোমরা 25 ডিসেম্বর অবধি অফারটা যেটা ছিল 1500 টাকা অবধি, সেটা আবার 5 জানুয়ারি অবধি এক্সটেন্ড করা হয়েছে। 2500 টাকার কোর্সটা তোমরা 1500 টাকায় পেয়ে যাবে। 5 মান্থের ক্র্যাশ কোর্স পুরোটাই কিন্তু 1500-এ পেয়ে যাবে। অলরেডি অনেকেই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে। যারা এখনও নাওনি তারা কিন্তু এই অফারটা আর মিস করো না। 1500 টাকায় পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ, 5 জানুয়ারি অবধি ভ্যালিড। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমিডিয়েটলি জয়েন করে নাও। যারা মেনের জন্য একটু ডেসক্রিপটিভ চাইছো তারা কিন্তু এই ব্যাচটায় জয়েন করতে পারো। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের অনলাইন ব্যাচ। কোর্স ফি দেওয়া আছে, নিচে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা আছে। এখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, পিডিএফ সব কিছুই কিন্তু পেয়ে যাবে। যারা একটু ডিটেল কোর্স চাইছো মেন্সের জন্য তারা এটা জয়েন করতে পারো। তাহলে আজকে দেখো আমরা মোশনের পার্ট 2 সেকেন্ড পার্টটা করব। ফার্স্ট পার্টটা আগের সেশনে হয়েছে, আজকে আমরা নিউটনস ল এর ওপর পুরোটা করব, যেটা আমাদের রিমেইনিং ছিল। নিউটনসের জানি আমরা নিউটনের টোটাল 3টে ল। উনি এই 3টে ল, তার যে বই প্রিন্সিপিয়া, সেই বইতে উনি তার এই লটা, আইজ্যাক নিউটন এই 3টে ল দেন। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। প্রথমেই আছে দেখো নিউটনস ফার্স্ট ল অফ মোশন। কি বলা আছে? এভরি বডি রিটেন্স ইটস স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন, স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন along a straight line until an external force applied on it. This law is known as law of inertia. তাহলে প্রত্যেকটা বডি কি হবে? স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশন সেটাকে কন্টিনিউ করতে চাইবে যতক্ষণ না তার ওপর বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কোনো বডির ওপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয় সেই বডিটা সবসময় রেস্ট পজিশনে থাকবে। যে বডিটা মোশনে থাকছে সে সবসময় কিন্তু মোশনে চলবে যতক্ষণ না বাইরে থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাই তো? তাহলে দেখো, দিস ইজ কল্ড ল অফ ইনারশিয়া। আমরা দেখে নেব যে ইনারশিয়া বলতে আমরা কি বুঝি। তাহলে ফার্স্ট ল থেকে দুটো ডেফিনেশন ক্লিয়ার। একটা হচ্ছে ইনারশিয়া অফ আ বডি, আরেকটা কি পাচ্ছি? ডেফিনেশন অফ ফোর্স। দুটো জিনিস পাচ্ছি আমরা নিউটনের ফার্স্ট ল থেকে। এক্সাম্পল দেখে নাও। A person standing in a bus falls backward when bus start moving suddenly. তাহলে নিউটনের ফার্স্ট ল বলছে যে কোনো বডিকে যদি আমি এক্সটার্নাল ফোর্স না অ্যাপ্লাই করি তাহলে সেই বডিটা তার রেস্টিং পজিশনেই থাকবে, বা যেটা চলমান মোশনে চলছে সে চলতেই থাকবে যতক্ষণ না বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, রাইট? তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? ইনারশিয়া। ইনারশিয়া মানে কি? ইনারশিয়া মানে হচ্ছে যখন এই যে রেস্ট কন্ডিশনটাকে বাধা দিচ্ছে, দ্যাট ইজ ইনারশিয়া। তার রেস্টিং কন্ডিশন থেকে ফিরে আসতে বাধা দিচ্ছে। কিরকম? দেখো, এই যে একজন পার্সন বাসে দাঁড়িয়ে আছে, ধরো বাসে তুমি দাঁড়িয়ে আছো, বাসটা চলছে, হঠাৎ করে সেই বাসটা স্টপ হয়ে গেল, তাহলে কি হবে? বডিটা সামনের দিকে ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে। তার কারণ হচ্ছে কি, আমাদের পাটা যখন বাসের সাথে আছে তখন সেই পা আর বাসের মধ্যে কি হচ্ছে? একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, তাই তো? যে মুহূর্তে বাস স্টপ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের লোয়ার পার্টটা কিন্তু স্টপ হচ্ছে, বাট আমাদের আপার পার্টটা কিন্তু তখনও কিন্তু মুভ করতে চাইছে। তাহলে সেটা বেন্ড হবে কোথায়? ফরওয়ার্ড ডাইরেকশনে, তাই তো? তাহলে দিস ইজ ইনারশিয়া, যে তোমার বডি চাইছে কি রেস্টিং কন্ডিশনে আসতে, কিন্তু বাধা দিচ্ছে কে? এই ইনারশিয়া, বা যেটাকে বাংলায় বলে হচ্ছে জাড্য। তাহলে এই হলো একটা এক্সাম্পল যে বাসটা মুভ করছে, হঠাৎ স্টপ হয়ে গেল, বডি চলে যাবে ফরওয়ার্ড ডাইরেকশনে। তার কারণ হচ্ছে যে আমাদের লোয়ার পার্টটা বাসের সাথে সাথেই স্টপ হয়ে যাবে, কারণ লোয়ার পার্টটাই বাসের সাথে কি ছিল? ফ্রিকশনাল ফোর্স। পাটা আমাদের বাসের ওপর ছিল। তাহলে যে মুহূর্তে বাস স্টপ হচ্ছে সেই মুহূর্তে কিন্তু লোয়ার পার্টটা রেস্ট পজিশনে আসছে, কিন্তু বডির আপার পার্টটা কিন্তু মোশনেই থাকছে। তাহলে তখন হয়ে যাবে বডিটা কি? সামনের দিকে ঝুঁকে যাবে। সেম লজিক যদি আমরা দেখি, যে আমরা বাসে ধরো বসে আছি, হঠাৎ করে বাসটা থেমেছিল, বাট
স্টার্ট দিতে শুরু করলো তখন বডিটা কি হবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে চলে যাবে। তার কারণ হচ্ছে প্রথমে যখন ছিল তখন রেস্টিং কন্ডিশনে ছিল, বাসটা যে মুহূর্তে স্টার্ট করছে তখন মোশন হচ্ছে, তাহলে যে মুহূর্তে করছে তাহলে আমাদের বডিটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে চলে যাবে। দিস ইজ এক্সাম্পল অফ কি, নিউটনস ফার্স্ট ল অফ মোশন বা ইনারশিয়া। ঠিক আছে, এখানে দেখো এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে রেস্টিং পজিশনে একটা বল আছে, বলটা মুভ করছে যখন আমি পা দিয়ে সেটাকে মুভ করছি, তাই তো মুভ করাচ্ছি, তাহলে পা দিয়ে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি তবে গিয়ে বলটা কি মোশনে যাচ্ছে, তাই তো পজিশনটা চেঞ্জ হচ্ছে। প্রথমে রেস্টিং কন্ডিশনে ছিল, যে মুহূর্তে আমি পা দিয়ে বলটাকে ঠেলছি বা ফোর্স অ্যাপ্লাই করছি তখনই কিন্তু বলটা মোশন হচ্ছে। সিমিলারলি দেখো, ইন লং জাম্প ইভেন্ট an athlete runs through a long distance as inertia of motion helps him to cover a long distance in air. তাহলে এই যে ইনারশিয়া বললাম এটা দু ধরনের হয়, একটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট, আরেকটা হচ্ছে ইনারশিয়া অফ মোশন। ইনারশিয়া অফ রেস্টের ক্ষেত্রে যেটা বললাম যে রেস্টিং কন্ডিশনে থাকলে সেটাকে বাধা দেবে, ইনারশিয়া অফ রেস্ট। অ্যান্ড মোশনের ক্ষেত্রে যেটা বললাম যে একটা বাস যখন তুমি দাঁড়িয়ে আছো, যে এক্সাম্পলটা প্রথমে দিলাম যে বডিটা ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে, দ্যাট ইজ ইনারশিয়া অফ মোশন। বা ইনারশিয়া অফ রেস্টের একটা এক্সাম্পল দেওয়া যায় কিরকম, ধরো এখানে একটা গ্লাসের ওপরে একটা পেপারের ওপর একটা কার্ডবোর্ড আছে, তার ওপর একটা কয়েন রাখা আছে। ঠিক আছে, তাহলে একটা গ্লাসের ওপর আমি একটা কার্ডবোর্ড রেখেছি, তার ওপর একটা কয়েন রাখা আছে। তাহলে যে মুহূর্তে আমি কার্ডবোর্ডটাকে সরিয়ে নিচ্ছি, কয়েনটা কি হবে, গ্লাসের নিচে পড়ে যাবে, কয়েনটা কি হবে, গ্লাসের নিচে পড়ে যাবে, তাই তো, আর কার্ডবোর্ডটা সরে যাচ্ছে। তাহলে কয়েনটা কি চাইবে, রেস্টিং পজিশনেই থাকতে চাইবে, বাট আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি কিসের ওপর, ফোর্সটা অ্যাপ্লাই করছি কিন্তু এই কার্ডবোর্ডের ওপর, তাই জন্য কার্ডবোর্ডটা মুভ হয়ে সাইডে সরে যাচ্ছে, বাট আমার কয়েনটা কিন্তু তখনও চাইবে রেস্টিং কন্ডিশনে থাকতে, তো তখন কি হবে, ওটা গ্লাসের মধ্যে পড়ে যাবে। তো দিস ইজ ইনারশিয়া অফ রেস্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো লং জাম্প ইভেন্টে কি হয়, অ্যাথলিট রানস থ্রু আ লং ডিস্টেন্স অ্যাজ ইনারশিয়া অফ মোশন হেল্পস হিম টু কভার লং ডিস্টেন্স। তাহলে আমরা জানি যে দৌড়বিটা কি করে, আগে দৌড়াবার আগে তারা কিছুটা দূর থেকে এসে ছুটে আসে, তার কারণ কি, যে ওয়ার্ম আপের জন্য তাদের যে মোশনটা গেইন করলে তাদের কি হয়, অনেকটা দূর অবধি কিন্তু তারা যেতে পারে বা দৌড়াতে পারে। দিস ইজ ইনারশিয়া অফ মোশন। নেক্সট দেখো আমরা বলবো ফোর্স কি, হোয়াট ইজ ফোর্স। এতক্ষণ আমরা দেখলাম যে ফোর্স মানে হচ্ছে যে একটা এক্সটার্নাল পুল বা পুশ তুমি দিচ্ছ কোনো একটা বডিকে মুভ করতে, তাহলে একটা পুল বা পুশ দিয়ে ঠেলে তুমি কোনো বডিকে সরাচ্ছ, কোনো অবজেক্টকে সরাচ্ছ, দ্যাট ইজ ফোর্স। যে ফোর্সের আমরা ডেফিনেশনটা কোথা থেকে পাচ্ছি, নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে পাচ্ছি। তাহলে ফোর্স ইজ আ পুশ অর পুল আপন অ্যান অবজেক্ট রেজাল্টিং ফ্রম দ্য অবজেক্টস ইন্টারাকশন উইথ অ্যানাদার অবজেক্ট। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমরা পড়েছি অলরেডি যে স্কেলার অ্যান্ড ভেক্টর দুটোর মধ্যে তফাৎ কি, ভেক্টর মানে যেটার ডিরেকশন আছে সেটাকেই বলবো ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে। তাহলে ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, এসআই ইউনিট হচ্ছে নিউটন, এটা কিন্তু আমরা আগেই পেয়েছি, তাই তো, ইউনিট ডাইমেনশনের চ্যাপ্টারটা যখন করেছিলাম তখনই আমরা এটা ফোর্সের সিজিএস আর এসআই ইউনিট পড়েছি। আর কি, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 5 ডাইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশন। 1 নিউটন ইজ ইকুয়াল টু কত, 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। নেক্সট আছে দেখো নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তাহলে ফার্স্ট লতে পড়লাম আমরা, এবার সেকেন্ড লতে কি বলা আছে, ইট স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্সড ফোর্স। তাহলে এখানে আসছে কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে তার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ মোমেন্টাম, তাই তো। তাহলে মোমেন্টামের কনসেপ্টটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কোথা থেকে, নিউটনের সেকেন্ড ল থেকেই কিন্তু মোমেন্টামের কনসেপ্ট পাচ্ছি। আগে দেখে নিই হোয়াট ইজ মোমেন্টাম। The momentum of a moving body is equal to the product of its mass and velocity. তাহলে momentum is what? P is equal to mv. P is equal to mv. তাহলে mass and velocity
দুটোর কম্বাইন বা দুটোর কম্বিনেশন প্রোডাক্ট হচ্ছে কি মোমেন্টাম, যেটা হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি। সো মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর পার্টিকুলার একটা ডাইরেকশন আছে। এইবার তাহলে সেকেন্ড লতে কি আছে দেখো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্সড ফোর্স। নিউটন সেকেন্ড ল অফ মোশন প্রোভাইড দ্য কনসেপ্ট অফ মোমেন্টাম। এই যে রিলেশনটা বলা হচ্ছে, ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এখানে দেখো ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম এ, তাহলে ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আগেই দেখেছি, ইজ ইকুয়াল টু এম এ। এম হচ্ছে কি মাস, মাস আমরা জানি স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডাইরেকশন হয় না, ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনটা কি ভেক্টর কোয়ান্টিটি। কি পড়েছিলাম আমরা, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম, দিস ইজ অ্যাক্সেলারেশন। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই রিলেশনটা আমরা পাচ্ছি নিউটনের সেকেন্ড ল থেকে, যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এখানে দেখে নাও, মোমেন্টাম আমরা দেখলাম প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, পি ইজ ইকুয়াল টু এম ভি, ভেক্টর কোয়ান্টিটি। সিজিএস ইউনিট কি আছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে গ্রাম হচ্ছে আমার মাসের ইউনিট, ভেলোসিটির ইউনিট হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে টোটাল ইউনিট কি হলো মোমেন্টামের, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই ইউনিট হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড। এক্সাম্পল দেখো মোমেন্টামের, আ মাচ গ্রেটার ফোর্স ইজ রিকোয়ার্ড to push a truck than a car to bring them to the same speed in the same time. তাহলে হতে পারে যে একটা ট্রাক আর কার দুটোর ভেলোসিটি, ধরো ট্রাকের ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, কারের ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই তো। দুটোর ভেলোসিটি কি আমরা দেখছি, ট্রাকের ভেলোসিটি অনেক বেশি, কারের ভেলোসিটি কম, কিন্তু দেখতে গেলে হচ্ছে যে হেভি বডি তার মোমেন্টাম কিন্তু বেশি। তাহলে এখানে হেভি বডি কোনটা, ট্রাক। ট্রাককে সরাতে আমার বেশি ফোর্স লাগবে, তাই তো। কারকে সরাতে কিন্তু অতটা ফোর্স লাগবে না যতটা আমার ট্রাককে সরাতে লাগবে। তাহলে হেভি বডি হ্যাজ হায়ার মোমেন্টাম, তাহলে মাস যত বেশি হবে তার মোমেন্টামও কিন্তু তত বেশি হবে। এখানে ভেলোসিটি দিয়ে কিন্তু ভ্যারি করছে না, তাহলে মাস যত বেশি তার মোমেন্টামও কিন্তু তত বেশি। হেভি বডির ক্ষেত্রে আমরা দেখছি ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হচ্ছে, তার মোমেন্টাম বেশি, কার ট্রাকের, আবার কারের দেখছি আমরা কম। তাহলে a much greater force is required to push a truck than a car to bring them to the same speed in the same time. এই এক্সাম্পল দিয়ে কিন্তু অনেকবার এক্সামে তোমাদের কোশ্চেন এসছে রেলের ক্ষেত্রে বা সিজিএল এর ক্ষেত্রে, যে ইট ইজ আ এক্সাম্পল অফ হুইচ ফেনোমেনা, আনসার হবে কিন্তু মোমেন্টাম। দেখে নাও, টু বডিজ মুভিং উইথ ভেলোসিটি ভি, দুটো বডি তার ভেলোসিটি হচ্ছে কত ভি, বাট স্মলার মাস হ্যাজ স্মলার মোমেন্টাম অ্যান্ড লার্জার মাস হ্যাজ লার্জার মোমেন্টাম। তাহলে যার মাস যত বেশি হবে সেই বডির মোমেন্টামও কিন্তু তত বেশি হবে, যেটা আমরা ট্রাক আর কারের এক্সাম্পল দিয়ে দেখলাম, যে কারের ক্ষেত্রে মোমেন্টাম অনেক কম, ট্রাকের ক্ষেত্রে কিন্তু মোমেন্টামটা অনেক বেশি। নেক্সট দেখো, ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য মোমেন্টাম। তাহলে আমরা সেকেন্ড লতে পড়লাম যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা প্রপোর্শনাল কার সাথে, ফোর্সের সাথে। তাহলে সেটাই হচ্ছে এখানে আমরা দেখছি পি ইজ ইকাল টু এম ভি, আগেই দেখেছি মোমেন্টাম ইজ ইকাল টু কি এম ভি। তাহলে লেট আ বডি অফ মাস, তাহলে এমটা হচ্ছে কি আমার বডি মাস, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আফটার টি টাইম ভেলোসিটি হচ্ছে কত ভি। তাহলে আমরা পড়েছি আগের দিন যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ আর ফাইনাল ভেলোসিটি ভি। এইবার দেখো, চেঞ্জ অফ মোমেন্টাম ইজ এম ব্র্যাকেটে ভি মাইনাস ইউ, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে কি চেঞ্জ অফ মোমেন্টাম, কারণ এখানে আমার ইনিশিয়াল আর ফাইনাল দুটো ভেলোসিটি নিয়েই কাজ করতে হবে। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এম ভি বা মাইনাস ইউ বাই টি, আমরা আগের দিন পড়েছিলাম। এখানে দেখো এটা আছে কি এম এফ, এফটা কি অ্যাক্সেলারেশন, আগের দিন কি পড়েছিলাম, অ্যাক্সেলারেশন ইজ হোয়াট
রেট অফ ভেলোসিটি, তাই তো, পার ইউনিট টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অ্যাক্সেলারেশন ইজ ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি যে চেঞ্জ অফ ভেলোসিটিটাকেই ধরা হয় কি অ্যাক্সেলারেশন। তাহলে এখানে দেখো ভি মাইনাস ইউ বাই টি, এটার জায়গায় এফ বসাচ্ছি, তাহলে কি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম এফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু এম এফ, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো। তাহলে ডেরিভেশনটা আমরা কিভাবে করলাম, এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেখান থেকে পাচ্ছি, দুটো ডিফারেন্সিয়েট করছি এম ভি, তাহলে এম ইউ মাইনাস এম ভি, সেখান থেকে কি পেলাম এম এফ অ্যাক্সেলারেশন। তাহলে আমরা বলতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু এম এফ, তাই তো, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এইবার দেখো নিউটনের থার্ড লতে কি বলা হচ্ছে। নিউটনের থার্ড লতে আমরা জানি যে প্রত্যেক বস্তু যদি তার ক্রিয়া থাকে তাহলে তার প্রতিক্রিয়াও থাকবে। কি, ইট স্টেটস দ্যাট ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে কাউকে যদি আমি ধাক্কা মারি, সে কি আমাকে উল্টো ধাক্কাটা মারবে না? তাহলে কোনো বডির অ্যাকশন থাকলে তার রিয়াকশনটাও কিন্তু থাকবে। দিস ল হেল্পস দ্য সুইমার টু সুইম। তাহলে যখন সাঁতার কাটা হয়, সাঁতার কাটার সময় যে ব্যাকওয়ার্ড ফোর্সটা দেওয়া হয় পা দিয়ে জলের মধ্যে, দিস ইজ অ্যাকশন। যে সাঁতার কাটছে সে ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে, তাই তো, তাহলে সেটা হচ্ছে তার অ্যাকশন। তার বদলে জলও কিন্তু ওয়াটার তাকে কি করছে, ঠেলে সাঁতার কাটতে বা এগিয়ে যেতে সাহায্য করছে, দ্যাট ইজ রিয়াকশন। তাহলে অ্যাকশন রিয়াকশন থাকবে নিউটনের থার্ড লতে বলা হচ্ছে, তাই তো। তাহলে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে সাঁতার কাটার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে বোথ সাইমালটেনিয়াসলি কিন্তু অকার করে, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। এখানে দেখো ডিফিকাল্ট টু ওয়াক অন স্যান্ড, বালির মধ্যে হাঁটা কিন্তু পসিবল হয় না। তাহলে এখানে যে এক্সাম্পলটা আছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। এইবার দেখো আমরা দেখব মোশন ইন আ লিফট। তাহলে নিউটনের থার্ড লতে যেরকম দেখলাম যে অ্যাকশন থাকলে তার রিয়াকশনও থাকবে, সেম কিন্তু লিফটের কনসেপ্টটাও কিন্তু সেম। আমরা যখন লিফটে উঠছি, তাহলে যদি আমাদের অবজেক্টের মাস হয় এম, তাই তো, তাহলে সেই মাস, একজন লোক তার মাস হচ্ছে কত, আমি মাস হচ্ছে ধরে নিলাম এম, মাস হচ্ছে এম, তাহলে তার অ্যাকচুয়াল ওয়েটটা কত হবে, সে যখন লিফটে উঠছে তার অ্যাকচুয়াল ওয়েটটা হচ্ছে কত, এম জি। তাহলে জিটা জানি আমরা গ্র্যাভিটি, তাহলে যখন সে লিফটে উঠছে তার মাসটা কত, অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে এম জি। তাহলে হোয়াট ইজ অ্যাপারেন্ট ওয়েট, এই যে অ্যাকচুয়াল ওয়েট মানে এটা হচ্ছে তার কি রিয়াকশন, যখন লিফটে ওঠা হচ্ছে পা দিয়ে যে প্রেস করা হচ্ছে, আমরা যে ফ্লোরের উপর পা দিয়ে প্রেস করছি লিফটে, সেটা হচ্ছে আমাদের কি অ্যাকশন দিচ্ছি, তার বদলে লিফট যে ওপর দিকে ওঠাচ্ছে দ্যাট ইজ রিয়াকশন। তাহলে এই যে রিয়াকশন হচ্ছে যে মুহূর্তে এই উঠছে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যাপারেন্ট ওয়েট। তাহলে অ্যাকচুয়াল ওয়েট হলো এমজি, তার বদলে যে রিয়াকশনটা লিফট প্রোভাইড করছে, যে রিয়াকশনটা, দিস ইজ অ্যাপারেন্ট ওয়েট। তাহলে এখানে দেখো আছে ফার্স্টেরটাই আছে লিফটটা কি হচ্ছে এখানে রেস্টিং কন্ডিশনে আছে, রেস্টিং কন্ডিশনে আছে, সেই জন্য দেখো অ্যাক্সেলারেশন কিন্তু জিরো, অ্যাক্সেলারেশন ইজ জিরো, কারণ এখানে মুভমেন্ট হচ্ছে না, রেস্টিং কন্ডিশনে আছে। এক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়াল ওয়েট ইজ ইকুয়াল টু হয়ে যাবে অ্যাপারেন্ট ওয়েট, অ্যাকচুয়াল ওয়েট ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি অ্যাপারেন্ট ওয়েট। নেক্সটটাই আছে দেখো অ্যাক্সেলারেট করছে কোন দিকে, ওপরের দিকে, এখানে ডাইরেকশনটা আছে দেখো আপ, তাই তো, তাহলে এদিকে গ্র্যাভিটি কাজ করছে সব সময়, যখন লিফটে ডাউনের দিকে যাচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে আমার কি কাজ করছে, অ্যাকশন দিচ্ছি, যে অ্যাকশনটাই হচ্ছে কি এই যে অ্যাকচুয়াল ওয়েট বললাম, যে অ্যাকশন দিচ্ছি নিচের দিকে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, আর এখানে অ্যাক্সেলারেট করছে দেখো আপওয়ার্ড ডাইরেকশনে, অ্যাক্সেলারেটিং ইন আপওয়ার্ড ডাইরেকশনে লিফটটা যখন উঠছে, তাহলে এই কন্ডিশনে কি হয়ে যাবে, অ্যাপারেন্ট ওয়েট গ্রেটার দেন অ্যাকচুয়াল ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট ইজ গ্রেটার দেন অ্যাকচুয়াল ওয়েট হলো।
যখন লিফট অ্যাক্সেলারেটিং আপওয়ার্ড তখন কি হয়ে যাচ্ছে, অ্যাপারেন্ট ওয়েট ইজ গ্রেটার দ্যান অ্যাকচুয়াল ওয়েট। আর এখানে আছে দেখো অ্যাক্সেলারেটিং ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেটিং ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, যখন নিচের দিকে যখন নামছে তখন এখানে অ্যাপারেন্ট ওয়েট কি হবে, লেস দ্যান অ্যাকচুয়াল ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট লেস দ্যান অ্যাকচুয়াল ওয়েট। তাহলে যখন লিফট ওপরের দিকে ওঠে মানে অ্যাক্সেলারেটিং আপওয়ার্ড, তখন কিন্তু কি হবে, ওয়েটটা কিন্তু অনেক বেশি হবে, একটা পার্সনের বডি ওয়েটটাও কিন্তু অনেক বেশি হবে যখন লিফটটা ওপরের দিকে উঠছে, অ্যাক্সেলারেট করছে আপওয়ার্ড, ওপরের দিকে উঠছে, আর যখন নিচের দিকে নামছে তখন কিন্তু হালকা হবে। এইবার যদি হয় লিফটের তারটা হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায়, তাহলে কি হবে, বডি কিন্তু ওয়েটলেস হয়ে যাবে, তখন অ্যাক্সেলারেশন কিন্তু টোটালটাই জিরো হয়ে যাবে, পুরোপুরি ছিঁড়ে পড়ে যাবে এবং বডির তখন কিন্তু ওয়েটলেস কন্ডিশন থাকবে, ওয়েট পুরোপুরি জিরো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রিকশন। ফ্রিকশন ফোর্স কি, যে ফ্রিকশন ফোর্স যদি না থাকে আমরা কিন্তু কোনো হাঁটা চলা মুভমেন্ট করতে পারবো না। আমরা যেই ফ্ল্যাট সারফেসের ওপর হেঁটে বেড়াচ্ছি তার কারণ হচ্ছে একটা ফ্রিকশন ফোর্স আছে, তার জন্যই কিন্তু আমরা হাঁটতে পারছি, তাই তো। যদি একটা স্লিপারি সারফেসে হাঁটি সেখানে কিন্তু হাঁটতে পারি না, কারণ ফ্রিকশন ফোর্স থাকে না, যেটাকে বাংলায় বলা হয় কি, ঘর্ষণ বল। তাহলে ফ্রিকশন আছে বলেই আমরা কিন্তু মুভমেন্ট করতে পারি, কোনো স্লিপারি জায়গায় চলাফেরা করতে পারি না, কারণ ফ্রিকশন ফোর্স সেখানে কিন্তু থাকে না। তাহলে ফ্রিকশন ফোর্স দ্যাট রেজিস্ট দ্য স্লাইডিং অর রোলিং অফ one solid object over another, that is friction force. Types of friction দেখে নাও, static, rolling, sliding, fluid. তাহলে স্ট্যাটিক ফ্রিকশন, যখন একটা সিম্পল ফ্ল্যাট রোডের ওপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে, দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, তাই তো, এমনি মুভ করা হচ্ছে, সেই রাস্তাটার সারফেসটা ফ্ল্যাট পুরোপুরি, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি, স্ট্যাটিক। স্লাইডিং ফ্রিকশন, আইসের ওপর দিয়ে যখন হাঁটা হচ্ছে, দ্যাট ইজ স্লাইডিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন, যখন একটা সার্কুলার পাথওয়ের মধ্যে হাঁটা হচ্ছে, দ্যাট ইজ রোলিং ফ্রিকশন। আর ফ্লুইড ফ্রিকশন মানে কি, এই যে এরোপ্লেন বা যখন একটা ফ্লুইড মাধ্যম বা ফ্লুইড মিডিয়ামের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, দ্যাট ইজ ফ্লুইড ফ্রিকশন। নেক্সট দেখো সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো জিনিস কি, সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি, এখানে দেখো অ্যারোটা দেওয়া আছে সেন্টারের দিকে, অ্যারোটা দেওয়া আছে কোথায়, সেন্টারের দিকে। তাহলে সেন্ট্রিপিটাল মানে হচ্ছে কোনো অবজেক্টকে যখন সেন্টারের দিকে টানবে, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে যে ফোর্স অবজেক্টকে সেন্টারের দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে কি, সেন্ট্রিপিটাল। এই সেন্ট্রিপিটাল ফোর্স কোথায় দেখি আমরা, এই যে ধরো মুন রোটেট করছে আর্থের চারপাশে বা সান রোটেট করছে, তাহলে সেগুলো কিন্তু এই যে আর্থটাকে ধরে রেখেছে ডিউ টু সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে কখনোই কিন্তু আমাদের আর্থ ছিটকে বেরিয়ে যায় না, তাই তো, প্রপারলি রোটেট করে। কি করে, কেন রোটেট করতে পারে, এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য। এই ফোর্সটাই কিন্তু যা কিছু গ্রহ উপগ্রহ সব কিছুকেই কিন্তু একটা কক্ষের মধ্যে টেনে ধরে রাখে, তাই তো। তাহলে দিস ইজ সেন্ট্রিপিটাল। একটা যদি দড়িকে আমি ঘোরাই, দড়িটা ঘোরাতে থাকলে কি হবে, সেটা ঘুরিয়ে 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 দেখবো আস্তে আস্তে কিন্তু হাতের মধ্যিখানে সেন্টারের দিকে চলে আসবে। এবার দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স, এখানে অ্যারোটা আছে কোথায়, অ্যারোটা আছে বাইরের দিকে, আউটওয়ার্ড, তাই তো। তাহলে সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে যেটাকে কক্ষ থেকে বা অরবিট থেকে বাইরে বার করে নিয়ে যায় যে ফোর্স, সেটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল। ধরো একটা গাড়ি যাচ্ছিল, একটা গাড়ি সেটা মোশনে আছে, হঠাৎ করে গাড়িটা টার্ন নিল লেফটে, লেফট সাইডে টার্ন নিল, যে মুহূর্তে টার্ন নিল, টার্ন নেওয়ার পরেই কি হচ্ছে, প্যাসেঞ্জারগুলো দেখবে বাইরের দিকে চলে যাচ্ছে, ধাক্কা খেয়ে সাইডে হেলে যাচ্ছে বা বাইরের দিকে হেলে যাচ্ছে। তাহলে সেটা কিসের জন্য, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। যে যাচ্ছিল হঠাৎ মোশনেই চলছিল, হঠাৎ করে লেফট টার্ন নিচ্ছে, তখন কি হচ্ছে, বাইরের দিকে প্যাসেঞ্জারগুলো হেলে যাচ্ছে, তার কারণ হচ্ছে কি, এই সেন্ট্রিফিউগাল ফোর্স আউটওয়ার্ড ফোর্সে কাজ করছে। ক্লিয়ার।
এইবার চলো আমরা কটা এমসিকিউ দেখবো এর ওপরে। বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আছে, অনেকগুলো এক্সামে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসছে একটু দেখে নেব। প্রথমেই আছে দেখো, ইফ অ্যান অবজেক্ট হ্যাভিং মাস অফ 1 kg সাবজেক্টেড টু আ ফোর্স অফ 1 নিউটন ইট মুভস উইথ। তাহলে এটা কিন্তু একটা ক্যালকুলেশন করতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। কি বলা আছে, চারটে অপশন আছে, স্পিড 1 মিটার পার সেকেন্ড, স্পিড 1 কিলোমিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন অফ m সেকেন্ড স্কোয়ার, নাকি অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি হবে এখানে আনসার? মাস বলে দেওয়া আছে, দেখো ফোর্স বলে দেওয়া আছে। তাহলে আমরা যে ফর্মুলাটা পেলাম P = mf পেলাম আমরা, তাই তো? মাস ইন্টু অ্যাক্সেলারেশন আমরা পড়লাম, P = mf আমরা পেলাম মোমেন্টাম থেকে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, মাস বলা আছে কত 1 কেজি, আর কি দেওয়া আছে ফোর্স, সেটা দেওয়া আছে 1 নিউটন। তাহলে আমরা দেখেছি মোমেন্টাম থেকে এখানে আমরা রিলেশনটা পেয়েছি যে ফোর্স = মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো সেই ফর্মুলাটাই দেখো আমি কাজে লাগাচ্ছি। সরি, P = mf আছে, এখানে নোন যে ভ্যালুগুলো কি আছে, মাস আমার দেওয়া আছে 1 কেজি, ফোর্স দেওয়া আছে 1 নিউটন। তাহলে এখানে আমার বার করতে হবে কি, অ্যাক্সেলারেশন এফটা বার করতে হবে, তাই তো? তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে এফ মিন্স P/m, তাই তো? এফ মিন্স P/m। তাহলে এখানে টোটাল ভ্যালুটাই কত হচ্ছে 1, অ্যাক্সেলারেশন কত এলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ দুটোর ভ্যালুই তো 1। তাহলে অ্যাক্সেলারেশন = কি পেলাম, P/m 1/1। আনসার হবে অপশন ডি। অ্যাক্সেলারেশনের কত উত্তর এলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট দেখো, দ্য নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু দ্য ডিস্টেন্স covered is always less than 1, equal to 1, equal to or less than 1, নাকি equal to or greater than 1। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স এই দুটোর রেশিও কত হয়? আনসার করো। কি হবে আনসার? এখানে আনসার হয়ে যাবে ইকুয়াল টু অর লেস দেন 1। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট আমরা কি পড়েছিলাম, ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট আমরা পড়েছিলাম ভেক্টর কোয়ান্টিটি, আর ডিস্টেন্স হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, তাই তো? তাহলে এখানে আমরা দেখেছিলাম যে ডিস্টেন্স কিন্তু কখনোই 0 হতে পারে না, বাট ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে। তাহলে ইট ইজ অলওয়েজ লেস দেন = 1। এই রেশিওটা সবসময় কিন্তু ইকুয়াল টু অর লেস দেন 1 হবে। নেক্সট দেখো, an iron ball and a wooden ball of same radius are released from a height h in a vacuum. Which of the two ball take more time to reach the ground? কোন বলটা বেশি টাইম নেবে গ্রাউন্ডে পৌঁছাতে? আয়রন বল, উডেন বল, বোথ উড টেক সেম টাইম, নাকি নান অফ দিস? কি হবে আনসার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, সিজিএল এ অনেকবার এসছে, রেলেও এসছে। দুটোকে সেম হাইট এইচ থেকে ছেড়ে দেওয়া হলো ভ্যাকিউমের মধ্যে, একটা হলো আয়রন আর একটা হচ্ছে উডেন বল।